দেখো সত্য, এখন এই গ্রামটাকে বাঁচানোর একটাই উপায়। হ্যাঁ সত্য, তুমিই পারবে ওই কালের হাত থেকে রক্ষা করতে। তুমিই পারবে। কিন্তু আমি কি করে পারবো? হ্যাঁ সত্য, তোমাকে পারতেই হবে। এই বিপদের হাত থেকে বাঁচানোর জন্য এখন একটাই উপায়, তোমাকে শেষ করতে হবে ভৈরবকে। না 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 না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। গ্রামের একে একে কতজনের প্রাণ চলে যাচ্ছে। এখন সবই তোমার হাতে। রাতের অন্ধকারে চুপিসারে তুমিই পারবে ভৈরবের পিঠে ছুরি মারতে। তুমি পারবে। আজ খুবই অসহায়। তার কাঁধে এক বড় গুরু দায়িত্ব, না, গুরুকে হত্যা করার দায়িত্ব। এক রাস দুশ্চিন্তা নিয়ে একটা গাছের তলায় বসে পড়ে সত্য। কি করবে সেটাই সে ঠিক করতে পারছে না। কিন্তু কি এমন হলো যে সত্যকে তার প্রাণের প্রিয় গুরুদেব ভৈরবকে হত্যা করতে হবে? কি এমন সংকট এসে পড়ল তাদের গ্রামে? সেটা জানতে গেলে ফিরে যেতে হবে কয়েক মাস আগে। আদমপুরে ঘটে যাওয়া সেই ভয়ানক ঘটনার কথা নিশ্চয়ই সবাই জানা। আত্মারামকে পথ থেকে সরিয়ে তার জোগাড় করা পঞ্চমুণ্ডি নিয়ে ধীরাজতান্ত্রিক শুরু করে তার সাধনা। তারপর সাধনায় সিদ্ধিলাভ করে সে। পঞ্চমুণ্ডির সাধনা দ্বারা সে প্রেতকে বশ করতে সক্ষম হয়। কিন্তু প্রেতকে দিয়ে মন মর্জি মতো কাজ করানোর জন্য তার প্রয়োজন হয় প্রেতের পছন্দসই খাবার। কি রে পাঁচু, রাত 10টা বাজতে গেল, এখন এখানে বসে কেন? কি আর বলবো তোকে, সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি মুরগি দুটো খোপে নেই। সেই নিয়ে গিন্নির সাথে একটু ঝামেলা হয়ে গেল। আরে এদিক ওদিক কোনো ঝোপে ঝাড়ে বসে আছে হয়তো, সকালে খুঁজে দেখবি। চল চল বাড়ি চল এখন। না রে, সব জায়গাতেই আলো নিয়ে দেখলাম, নেই। কেউ মনে হয় চুরি করে নিয়েছে। চুরি? কি যে বলিস, আমাদের গ্রামে কেই বা চুরি করবে? চল বাড়ি চল, বাড়ি চল, রাত হয়েছে অনেক। এই দেখ, একদম টাটকা মুরগির রক্ত। এই নে, এটা পান করে আমার কার্যটা সম্পন্ন করে দে। এইভাবেই প্রেতকে খুশি করার জন্য তার আহার জোগাতে থাকে ধীরাজতান্ত্রিক, আর তার বিনিময়ে নিজের লোভ লালসা মেটাতে থাকে ধীরাজতান্ত্রিক। গ্রামের অনেকেরই বাড়ি থেকে হাঁস মুরগি উধাও হতে থাকে। তারপর ধীরে ধীরে ধীরাজতান্ত্রিকের সর্বশক্তিমান হয়ে ওঠার লোভ বাড়তেই থাকে, আর তার সাথে বাড়তে লাগলো তার কাছে বশীভূত হয়ে থাকা প্রেতের লোভ লালসাও। তাই এখন হাঁস মুরগি থেকে সেটা গিয়ে পৌঁছেছে ছাগল, গরু আর মহিষে।
একদিন সন্ধ্যায় গ্রামের আটচালায় বসে কয়েকজন গল্পগুজব করছিল। কি হলো বোঝো, তুই এত চুপচাপ কেন? আর বলিস না রে, আমার ছাগলটা মাঠে বাঁধা ছিল। সন্ধ্যার একটু আগে আনতে গিয়ে দেখি ছাগলটা নেই। গ্রামে একের পর এক যা ঘটে চলেছে, এটা ভারী চিন্তার বিষয়। যে সব চুরি করছে তাকে একবার ধরতে পারলে এমন গণধোলাই দেবো না। কিন্তু তাকে ধরতে পারাটাই তো মুশকিল। কে বা কারা এটা করছে কিছুই তো জানা যাচ্ছে না। দিনে দুপুরেও কাজটা হচ্ছে, খুব চালাক লোকেরই কাজ। সবাই একটু চোখ কান খোলা রাখবে, ব্যাটাকে ধরতেই হবে। সবাই দুদিন খুব তককে তককে রইল, কিন্তু আশ্চর্য ব্যাপার, কারো চোখেই কিছু ধরা পড়ল না। ধীরে ধীরে এক সময় ব্যাপারটা চরম সীমায় পৌঁছালো, কারণ প্রেতের লোভ পৌঁছে গেছে চরম সীমায়। কিরে, এই কাজটা করতে পারবি তো রে? হ্যাঁ, পারবো পারবো, কিন্তু আমার আহারের ব্যবস্থাটা কর। হ্যাঁ অবশ্যই। বল বল, আজ তুই কার রক্ত পান করবি? হাঁস না মুরগি নাকি গরু ছাগল? না 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 না, একই রকম জিনিস খেয়ে আমার মুখের স্বাদ নেই। মানুষের রক্ত পান করব। হ্যাঁ, মানুষ? আরে মানুষ কোথায় পাবো রে? হ্যাঁ, না হলে আর কাজ হবে না। অন্য কাউকে না পেলে তোর তোর রক্তই দে। এই না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। হ্যাঁ চল চল দেখি, আমার সাথে চল। আরে পাঁচু, সন্ধ্যা হয়ে গেল, ওই হন্তদন্ত কোথায় যাবি রে? এই একটু কালিদার দোকানে যাব, বাজার একদম শেষ। এই পানু, যাবি নাকি? নাড়ু খাওয়াবো। তুই না খাওয়ালেও যাবো, চল। এইদিকে ধীরাজতান্ত্রিক এসে উপস্থিত হলো একটা 3 মাথা রাস্তার মোড়ে। রাস্তার মাঝে বসে একটা লেবু লঙ্কা সাজিয়ে বিড় করে মন্ত্র পড়তে লাগলো। তারপরে এক চিমটি সিঁদুর নিয়ে লেবু লঙ্কার চারপাশে একটা গণ্ডি কেটে দেয়। এরপর উঠে পড়ে ধীরাজতান্ত্রিক। সেখান থেকে একটু দূরে গিয়ে অপেক্ষা করতে থাকে কোনো এক লোকের জন্য, যে ওটাকে মারিয়ে যাবে। কারণ যেই ওটাকে মারিয়ে যাবে সে ওই ধীরাজতান্ত্রিকের বশ হয়ে যাবে, আর তার ওপরই ভর করবে তার কাছে থাকা প্রেত। হঠাৎ মনে হলো কেউ যেন আসছে। হ্যাঁ, পাঁচু আর পানু গোপাল আসছে। তারা আনমনে গল্প করতে করতে চলেছে। তাদের চেনা রাস্তার মাঝে পড়ে থাকা এই অচেনা বিপদের ব্যাপারে তারা ঘরেও টের পায়নি। কি সব পড়ে আছি। কি হলো রে পাঁচু? এই কি একটাতে পা লেগে গেল, আলোটা একটু দেখা তো। টর্চের আলো জ্বালাতেই তারা দেখলো লেবু লঙ্কা
আর তার সাথে সিঁদুর। ভানুগোপাল ব্যাপারটা বুঝতে পারল। পাঁচু, কেউ মনে হয় টুকটাক করেছে, আর সেটাতেই তোর পা পড়েছে। ব্যাপারটা ঠিক লাগছে না আমার। দূর, সব কিছুই না, চল, দেরি হয়ে যাবে। পাঁচু ব্যাপারটাতে কোনো গুরুত্বই দিল না। সে ধারণাই করতে পারছে না যে এরপর তার সাথে কি ঘটতে চলেছে। এই দেখ, যা 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 যা, এবার তোর শিকারের ওপর ঝাঁপিয়ে পড়। এখন ওর পুরো রক্তটাই তোর। যা যা যা। পরদিন আড্ডার আসরে পানুগোপাল, ব্রজ আর ভান্ডারী খুব চিন্তিত হয়ে পড়ল। সারাদিনে একবারও তারা পাঁচুর দেখা পায়নি। পানুগোপাল বলল, জানিস ভান্ডারী, কাল কি হয়েছিল? পানুগোপাল কাল ঘটে যাওয়া ঘটনার কথা সবাইকে বলল। বলিস কি? তাহলে পাঁচুর কি কোনো বিপদ হলো? চল চল চল, এত ভেবে লাভ নেই, শিগগির পাঁচুর বাড়িতে চল। তারা আর দেরি করল না, তাড়াতাড়ি রওনা দিল পাঁচুর বাড়ির দিকে। সেখানে গিয়ে তারা দেখল পাঁচু বিছানায় শুয়ে, তার পাশে বসে আছে তার 10 বছরের ছেলে নিতাই। কি হয়েছে রে নিতাই? দেখো না কাকা, বাবার কাল রাত থেকে প্রচুর জ্বর। বৈদ্য এসেছিল ওষুধ দিয়ে গেতে, কিন্তু বাবার দতে একটু কমতে না। বাবার কি হলো? পাঁচু একদম অচেতন অবস্থায় পড়ে আছে। একদিনের জ্বরেই তার চোখের তলায় কালি জমেছে। বুঝলি ব্রজ, আমার তো মনে হয় কেউ কোনো জাদু টোনা করেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আচ্ছা, কোনো ওঝাতান্ত্রিক, হ্যাঁ ওই ধীরাজতান্ত্রিকের কাছে গেলে কেমন হয়? কিন্তু তাকে কোথায় পাবো? আমার মনে হয় তাকে ওই জঙ্গলে নদীর পাড়েই পাবো। চলো তো সবাই। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। তারা সবাই চলেছে নদীর ধারে। কিছুক্ষণের মধ্যেই তারা নদীর ধারে পৌঁছে গেল। আর সেখানে গিয়ে তারা যা দেখল তাতে তাদের নিজের চোখকেই তারা বিশ্বাস করতে পারল না। ধীরাজতান্ত্রিক যজ্ঞ সাজিয়ে বসে আছে, তার সামনে হাওয়ায় ভাসছে একটা প্রকাণ্ড ছায়া মূর্তি। ধীরাজতান্ত্রিক বলে ওঠে, এই দেখ, গ্রাম থেকে হাঁস মুরগি এই সব টাটকা, সব টাটকা। এদের রক্ত তোর উত্তম আহার। পান কর পান কর পান কর। তারপর আমার সব কাজগুলো করে দিবি। আজ কিন্তু ওই লোকটাকে মারতে হবে, মনে আছে? তাদের আর বুঝতে বাকি রইল না এতদিন ধরে তাদের গ্রামের হাঁস মুরগি গরু ছাগল কি করে গায়েব হয়ে যাচ্ছিল। তাহলে পাঁচুর সাথে যেটা ঘটেছে সেটাও তাহলে ধীরাজতান্ত্রিকেরই কারসাজি। ভয়ে তাদের হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে গেল। তারা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সেখান থেকে দৌড় লাগালো। দৌড়াতে দৌড়াতে তারা এসে থামলো শেতল বুড়োর চায়ের দোকানে। ব্রজ ব্যাপারটা শেতল বুড়োকে খুলে বলল। সবাই এরপর আলোচনা করতে লাগলো কিভাবে এই বিপদ থেকে তারা উদ্ধার পাবে।
সবাইয়ের কথাবার্তার মধ্যে এক সময় উঠে এলো জগৎ প্রসিদ্ধ ভৈরবের নাম। হ্যাঁ রে, ভৈরব ত্রান্তিকের অনেক নাম শুনেছি। তেনাকে একবার ডেকে আনলে কেমন হয়? কিন্তু তাকে পাবি কোথায়? শুনেছি তিনি নাকি গাজীপুরের শ্মশানে একটা কুঁড়ে ঘরে থাকেন। সে তো অনেক দূরের পদরি। হোক দূরের, তার কাছে গেলে যদি কাজ হয় আমরা সেখানেই যাব। যে করেই হোক পাঁচুকে সুস্থ করতেই হবে। আর আজ যেটা দেখলাম তাতে মনে হয় ওই ঘটনাকাল আমাদের কারো সাথেও ঘটতে পারে। এখন চল, কাল সকালে ভোরের আলো ফোটার আগে সকলে বেরিয়ে পড়ব। সেই মতো সবাই বাড়ি চলে গেল। রাতটা তারা কোনো রকমে এদিক ওদিক পায়চারি করে কাটিয়ে দিল। আর ভোর হতেই তারা তিনজনে রওনা দিল গাজীপুরের উদ্দেশ্যে। বেলা গড়িয়ে দুপুর হয়েছে। তারা গিয়ে পৌঁছালো গাজীপুরের শ্মশানে। ভৈরব তখন আহার সেরে দাওয়ায় বসে বিশ্রাম করছে। তার পাশে বসে আছে সত্য। ভৈরবের কাছে গিয়ে তারা একে একে সব ঘটনা খুলে বলল। শান্ত হও, তোমরা শান্ত হও। বসো, এখানে বসো, আমাকে একটু ব্যাপারটা বুঝতে দাও। গুরুতর বিপদ ঘটেছে, চলো, আর দেরি করা ঠিক হবে না। তোমাদের পাঁচুর জীবন এখন মহা সংকটে। তারা আর এক মুহূর্ত দেরি না করে রওনা দিল আদমপুরের উদ্দেশ্যে। প্রায় সন্ধ্যা হয় তারা গিয়ে পৌঁছালো পাঁচুর বাড়িতে। পাঁচু তখনও অচেতন। ভৈরব মন্ত্র পড়ে একটা লাল সুতো বেঁধে দিল পাঁচুর ডান হাতে। আশ্চর্য ব্যাপার, একটু পরেই পাঁচু চোখ খুলল। তবে তার শরীর তখনও দুর্বল। পাঁচুর আর কোনো ভয় নেই, ও এখন ঠিক আছে। চলো, এবার ওই তান্ত্রিক আর ওই প্রেতের একটা ব্যবস্থা করতেই হবে। তার জন্য একটা যজ্ঞের ব্যবস্থা করতে হবে। চলুন, আমার বাড়িতে সব ব্যবস্থা আছে। হ্যাঁ, ঠিক আছে, চলো, আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। সেই মতো তারা রওনা দিল পানুগোপালের বাড়ির উদ্দেশ্যে। পথে আসতে আসতে ভান্ডারী বলল, আচ্ছা বাবা, ওই ধীরাজতান্ত্রিক তো ভালো মানুষ ছিলেন। আমাদের গ্রামে ক্ষতি করতে এসেছিল ওই আত্মারাম। তাকে তো উনিই মেরে গ্রামকে বাঁচিয়েছেন। ওটাই তো তোমাদের ভুল বুঝিয়েছে। আত্মারাম শুধুমাত্র তার সাধনা সিদ্ধ করার জন্যই এখানে এসেছিল। কিন্তু ধীরাজতান্ত্রিক যে বলেছিল আত্মারাম তার মা বাবার মৃত্যুর বদলা নিতে এসেছিল, তাহলে সেসব কি মিথ্যে ঘটনা? না, ঘটনাটা মিথ্যে না, সত্যি। তবে সেটা আত্মারামের মা বাবা ছিল না, সেটা ছিল ধীরাজতান্ত্রিকের। এই গ্রামের লোকেদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য পঞ্চমুণ্ডী সাধনা করতে চেয়েছিল, কিন্তু এই আত্মারাম সেটা ওকে করতে দেয়নি। তাই ও গোপনে তার পিছু করে। আত্মারামকে সরিয়ে ওই আসন হাতিয়ে নেয় আর সাধনা সিদ্ধ করে ওই গ্রামের ওপর তাণ্ডব শুরু করেছে। ওরে বাবা, এ তো সাংঘাতিক লোক। আমাদের নাকের ডগা দিয়ে এত কাণ্ড করে গেল, আর আমরা ধরতেও পারলাম না। ওকে একবার হাতে না গেলে পাই, ওকে ন্যাড়া করে ওর মাথায় খোল ঢালবো।
শেষে তারা এসে পৌঁছালো পানুগোপালের বাড়িতে। ভৈরবের কথা মতো সবাই যজ্ঞের আয়োজন করতে লাগলো। রাত তখন 9টা। ভৈরব যজ্ঞে বসল আর সবাইকে বলল, আমি যজ্ঞে বসে ওই প্রেতকে আহ্বান করে ওকে বন্দি করব। তোমরা সবাই ওখানে বসো। দাউ দাউ করে জ্বলছে হোমের আগুন। ভৈরবের মন্ত্রোচ্চারণে চারদিকটা গর্জে উঠছে। হঠাৎ এক সময় ধীরে ধীরে চারদিকটা কালো অন্ধকারে ভরে গেল, আর তার সাথেই শুরু হলো প্রচণ্ড ঝোড়ো হাওয়া। যজ্ঞের আগুনের সামনে প্রকট হলো সেই প্রেত। আর 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 দে আমায়, আর বল, কি আহার চাই তোর? রক্ত 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 চাই আমার, রক্ত, ক্ষুধা লেগেছে, রক্ত দে। এই প্রেতের মুখে রক্ত লাগিয়েছে ওই ধীরাজতান্ত্রিক। রক্তের স্বাদ সে আর ভুলতে পারছে না, কিন্তু এখন রক্ত পাবে কোথায়? বাবা, আমার ঘরে একটা মুরগি আছে, ওটা কি আনবো? না, আমার কার্যসিদ্ধির জন্য একটা অবলা জীবের প্রাণ যাবে, সেটা আমি চাই না। ও রক্ত চাই, ওকে রক্ত আমি দেব। এই বলে ভৈরব পাশে পড়ে থাকা একটা দা দিয়ে আঘাত করলো তার নিজের হাতে। সেখান থেকে রক্ত বেরিয়ে মাটির সরা ভরতে লাগলো। তারপর ভৈরব সেটা বাড়িয়ে দিল ওই প্রেতের দিকে। শান্তি, শুদ্ধ রক্ত পান করে প্রাণটা জুড়িয়ে গেল। এবার বল, কি কাজ করতে হবে আমায়? যা, ওই দুষ্ট তান্ত্রিককে ধরে এই গ্রামে নিয়ে আয়। আর তোমরাও যাও, গ্রামের সকলকে খবরটা দাও। যথাজ্ঞা। ঝোড়ো হাওয়ার মতো বয়ে প্রেত চলে গেল ধীরাজতান্ত্রিককে ধরে আনতে। আর ভৈরব সবাইকে নিয়ে চলল গ্রামের বটতলায়। রাত তখন 11টা। বটতলায় সকলে হাজির হয়েছে। গ্রামের প্রায় সকলেই সেখানে আছে। তারা সবাই অপেক্ষা করছে ধীরাজতান্ত্রিককে কখন ওই প্রেত ধরে নিয়ে আসবে। অবশেষে এক সময় সবাইয়ের প্রতীক্ষার অবসান হলো। একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো, আর তার সাথে প্রকট হলো কালো ছায়া মূর্তিটা। ধপ করে মাটিতে পড়ে গেল ধীরাজতান্ত্রিক। গ্রামের লোক তো তাকে দেখেই রাগে লাল হয়ে গেল। মারো ধীরাজতান্ত্রিককে, মারো, মারো, মেরে ফেলো ধীরাজতান্ত্রিককে, মেরে ফেলো আজ, মারো ধীরাজতান্ত্রিককে, মারো, মারো ধীরাজতান্ত্রিককে। এই থামো থামো, তোমরা ওকে মেরো না, ওকে মেরো না। ওকে মেরে তোমরা কিছুই পাবে না। ওকে এই গ্রাম থেকে তাড়িয়ে দাও। না বাবা, ওকে ওকে এত সহজে ছাড়বো না। ওকে ওকে ন্যাড়া করে তবে ছাড়বো। হ্যাঁ, তবেই ওর শিক্ষা হবে। আর কারো ক্ষতি করার আগে ও 10 বার ভাববে। এই ভৈরবের যে এদের প্রতি কিসের এত মায়া? নিঃস্বার্থ ভালোবাসা নয়? দেখবি একদিন এরাই তোকে এখান থেকে মেরে তাড়াবে।
অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালেন বাবা। বলছি বাবা, আপনি কদিন আমাদের এখানে থেকে যান না। না না বাবা, না না করবেন না, আপনার একটু সেবা যত্ন করতে চাই আমরা। বাবা না করলে আমরা শুনবোই না। আচ্ছা ঠিক আছে। গ্রামবাসীদের কথা মতো ভৈরব আর সত্য সেখানে কদিন থেকেই গেল। তাদের আপ্যায়নে তারা খুবই খুশি। এইভাবে প্রায় 10-15 দিন কেটে গেল। ভৈরব আর সত্য এখনো পানুগোপালের বাড়িতেই আছে। সন্ধ্যা হলেই ভান্ডারী, ব্রজ, পাঁচু সবাই সেখানে চলে আসে ভৈরবের কাছ থেকে তার জীবনে ঘটে যাওয়া নানান রকম সব সাংঘাতিক গল্প শুনতে। আচ্ছা, অনেক গল্পই তো হলো। বলছি, কাল সকালে আমি রওনা দেব। কেন কেন বাবা, আমাদের অতিথি আপ্যায়নে কি কোনো ত্রুটি আছে? আরে পাগল, না না, আসলে কদিন পর আমার গুরুর বাৎসরিক কাজ আছে, সেখানেই যাব। তোমরা চিন্তা করো না, সত্য এখানেই থাকবে। আমি দিন কয়েক পর ফিরে আবার এখানে থেকে যাব, কেমন? ঠিক আছে বাবা, তাহলে তো আপনাকে যেতেই হবে। যাও যাও, অনেক রাত হয়েছে, তোমরা এবার বাড়ি যাও। সবাই বাড়ি চলে গেল। পরদিন সকাল হতেই ভৈরব রওনা দিল তার গুরুর বাড়ির উদ্দেশ্যে। তবে সত্য এখানে বেশ মজাতেই আছে। সে তাদের সাথে মিলেমিশে নানান রকম কাজকর্ম করছে, আর তার সাথে গল্পগুজব আড্ডা তো লেগেই আছে। তবে যাই বলো, ভৈরব বাবার শক্তি যেমন, সাহসও তেমন। ভৈরব বাবা আসতেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল, আমাদের গ্রাম মুক্তি পেল। ওই বদতান্ত্রিকের হাত থেকে মুক্তি পাওয়াতে তারা আনন্দ উল্লাস করতে থাকে। কিন্তু আদেও কি তাদের গ্রামটা মুক্তি পেয়েছে? না, সেই রাত থেকেই শুরু হলো আবারও সেই উপদ্রব। পরদিন সকালে অনেকেই দেখলো তাদের বাড়ির হাঁস মুরগিগুলো সব উধাও হয়ে গেছে। তাহলে আবার সেই তান্ত্রিক কি ফিরে এলো? না, ভৈরব তো সব ঠিক করে দিয়েছে। তাহলে হয়তো এটা কোনো চোরের কাজ, সুযোগ বুঝে চুরি করেছে। সেই ভেবেই আর কেউ তেমন মাথা ঘামালো না। কিন্তু সেই রাতেই ঘটল এক ভয়ানক অঘটন। গ্রামের এক লোক ভীমচরণ রাতে কাজ সেরে বাড়ি ফিরছিল। নিঝুম রাতে ঝিঁঝি পোকার শব্দ শোনা যাচ্ছে, আর কিছুই শোনা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে মাঠের একটা ফাঁকা জায়গায় হঠাৎ সে থেমে গেল। তার মনে হলো তার পেছনে পেছনে কে যেন আসছে। সাহস করে পেছনে ঘুরে দেখেই সে চমকে ওঠে। একটা কাটা মুন্ডু তার দিকে এগিয়ে আসছে। কি বিভৎস দেখতে সেটা! তার চোখের মণিগুলো নেই, মুন্ডুটা হাঁ করে আছে, আর তার জিভটা লক লক করছে। চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো। ভীমচরণ এবার ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে যায়, কিন্তু মুন্ডুটাও তার পেছনে পেছনে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে শেষ রক্ষা আর হলো না। অন্ধকারের মাঝে শোনা গেল ভীমচরণের করুণ আর্তনাদ।
পরদিন সকালে ভীমচরণের রক্তাক্ত মৃতদেহটা পড়ে থাকতে দেখা গেল মাঠের রাস্তার ধারে একটা ঝোপের মধ্যে। এইসব আবার কি শুরু হলো বলো তো? আমার তো মনে হচ্ছে ওই ধীরাজতান্ত্রিক আবার ফিরে এসেছে। ওকে ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি। ওকে যদি সেদিন মেরে দিতাম সেটাই ঠিক হতো। ভৈরব বাবাও তো নেই, কি হবে এখন? এতদিন অপেক্ষা করতে করতে তো পুরো গ্রামটাই শেষ হয়ে যাবে। কিচ্ছু হবে না, চলো সবাই লাঠি বল্লম নিয়ে। অনেক রাত হয়েছে, এখনো মনে হয় যজ্ঞে বসবে। আজই ওকে শেষ করে দেবো। হ্যাঁ তাই চলো। সবাই রওনা দিল তার ডেরায়। জঙ্গল পেরিয়ে অন্ধকারেই তারা হেঁটে চলেছে। ঝোপের সামনে এসে তারা থমকে গেল। সত্যি তো, সেখানে হোমের আগুন জ্বালিয়ে তাতে কি সব আহুতি দিচ্ছে এক তান্ত্রিক। দূর থেকে তাকে ঠিক ভালো করে চেনা যাচ্ছে না। চলো, আর দেরি করে লাভ নেই, ওর উপর হামলা করে দিই। এই না 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 না, আগে একটু দাঁড়িয়ে দেখো। তারা দূরে দাঁড়িয়ে ব্যাপারটা দেখতে লাগলো। এক সময় হোমের থেকে বেরিয়ে এলো সেই কাটা মুন্ডু। তান্ত্রিক তাকে কি যেন একটা আদেশ করলো, আর তার সাথেই কাটা মুন্ডুটা এগিয়ে চলল গ্রামের দিকে। তারপর সেই তান্ত্রিকের সে কি অট্টহাসি। হাসতে হাসতে তান্ত্রিক এবার উঠে দাঁড়ালো। আবছা আলোয় তার মুখটা দেখা গেল। এ তো আর কেউ নয়, ভৈরব তান্ত্রিক। ভৈরব তান্ত্রিক এসব করছে। এইসব কি হচ্ছে? রক্ষ কি ভক্ষ হয়ে গেল? লাঠি সোটা নিয়ে চলো সবাই। এই তোমরা দাঁড়াও, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ভৈরব বাবা, না না, এখন কাছে যাওয়া ঠিক হবে না। চলো সবাই ফিরে যাই। আজ আবার কার কি সর্বনাশ ঘটবে কে জানে। একের পর এক সর্বনাশ ঘটেই যাবে, আর আমরা কি শুধু দেখেই যাব? না পানু না, এর একটা উপায় বের করতেই হবে। এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা। পরদিন সকাল হতেই দেখা গেল সেই একই দৃশ্য। আবারও একজনের রক্তাক্ত মৃতদেহের খোঁজ মিলল। এবার গ্রামবাসীরা খুবই ভেঙে পড়ল। তারা কিভাবে ভৈরবের সাথে লড়াই করবে, তাই তারা সবাই মিলে আলোচনা করে এই গুরু দায়িত্ব দিল সত্যর ওপর। সত্য ভৈরবের কাছের লোক, তাই সত্য চাইলেই তার সামনে যেতে পারবে। তাই সেই এখন গ্রামবাসীদের একমাত্র ভরসা। সেই পারবে ভৈরবের বিনাশ করতে। না, আমাকে পারতেই হবে। আমি পারবো। ভৈরব বাবার দেখানো পথেই চলবো। অন্যায়ের পথে গেলে কারণ নিস্তার নেই, সে যেই হোক। সত্যর এখন একটাই চিন্তা, ছলে বলে কৌশলে যেভাবেই হোক ভৈরবের পিঠে ছুরিটা তাকেই বসাতে হবে। সন্ধ্যা হতেই সত্য বেরিয়ে পড়ল। খুব সন্তর্পণে সে লুকিয়ে রেখেছে একটা ছোরা। এদিকে বাকিরা পানুগোপালের বাড়িতে বসে অপেক্ষা করছে। সত্য কি পারবে? রাত অনেক হয়েছে, কিন্তু সত্য এখনো ফিরছে না। আর আর অপেক্ষা করা ঠিক হবে না, চলো। মনে হয় সত্যর কোনো বিপদ হয়েছে। তাই তারা অন্ধকারেই বেরিয়ে পড়ল সত্যর খোঁজে।
গ্রামের শেষে জঙ্গলের রাস্তায় প্রবেশ করতেই তারা দেখতে পেল কেউ যেন রাস্তার পাশে পড়ে আছে। এগিয়ে গিয়ে তারা দেখল, এ কি, এ তো সত্য। তার এই অবস্থা কি করে হলো? এই এই আমার মনে হয় আর যাওয়াটা ঠিক হবে না। আগে আগে সত্যকে বাড়ি নিয়ে চলো। সকলে ধরাধরি করে সত্যকে বাড়ি নিয়ে গেল। তারপর সারা রাত তারা জেগে বসে রইল সত্যর পাশে, কিন্তু সত্যর জ্ঞান আর ফিরল না। সকাল হতে সত্যর জ্ঞান ফিরল বটে, কিন্তু সে কোনো রকমই কথা বলতে পারছে না। বলো সত্য, বলো কি হয়েছিল কাল? কি হলো সত্য? এই চুপ থেকে না, বলো বলো। আমার মনে হয় ও কিছু বলতে চেয়েও বলতে পারছে না। দেখ দেখ, ওই ভৈরব তার নিজের লোককেও ছাড়লো না। আমরা তো পরের। চলো তো ভান্ডারি, আজ ওর যেখানেই থাক, আজ ওর শেষ দিন। হ্যাঁ তাই চলো। সবার মধ্যে এখন ক্রোধের আগুন জ্বলছে, যা কেবলমাত্র ভৈরবকে মেরেই শান্ত হবে। ক্রোধের বশে তাদের মাথা ভুল ঠিক বিচার করার ক্ষমতা হারিয়েছে। এবার তারা নিজেরাই হাতে লাঠি তুলে নিল। লাঠি সোটা নিয়ে তারা বেরিয়ে পড়ল ভৈরবকে মারার জন্য। ভাগ্যক্রমে রাস্তাতেই দেখা হয়ে গেল তাদের ভৈরবের সাথে। উত্তপ্ত গ্রামবাসীরা সামনে পেয়ে যায় ভৈরবকে। ওই তো ভৈরব, ওকে আর ছাড়বো না। দেখ মানু দেখ, যাকে রক্ষক বলে এনেছিলি সেই এখন ভক্ষক। হ্যাঁ রে, এ তো এখন আমাদের কাল হয়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো কাল ভৈরব। ভৈরব তখন কিছুই বুঝতে পারল না, এসব কি ঘটে চলেছে। দাঁড়িয়ে দেখছো কি? মারো! সবাই একসাথে মারতে উদ্যত হয় ভৈরবকে। তারা এগিয়ে আসতে থাকে ভৈরবের কাছে। সত্য, সত্য, কি হচ্ছে এসব? সত্য! ভৈরবের ডাকে সত্য যেন তার চেতনা ফিরে পায়। না না না, ভান্ডারি দাঁড়াও, ভান্ডারি! ভান্ডারি থমকে গেল। এ কি, সত্য কথা বলছে? দাঁড়াও ভান্ডারি, দাঁড়াও দাঁড়াও, তোমরা যেটা ভাবছো আসল সত্য সেটা না। সত্য, কি হয়েছে? তোমরা এমন করছো কেন? আমি সব বলছি, কিন্তু এইখানে না। চলুন বাবা, বাড়িতে চলুন। এই চলো, সবাই বাড়ি চলো। বলো সত্য, বলো কি হয়েছে? আমি বলছি। এ কি, এ তো সাংঘাতিক ব্যাপার। কিন্তু আমি আসল ঘটনাটা আমি বলছি। না, আমাকে পারতেই হবে, আমি পারবো। নদীর পাড়ে পৌঁছে সত্য দাঁড়িয়ে পড়ল। দূরে দাঁড়িয়ে সে দেখল ভৈরব তান্ত্রিক তখন তার মৃত্যুর খেলায় মেতে আছে। না, দাঁড়িয়ে থাকলে হবে না, আমাকে সামনে যেতেই হবে। সত্য এবার ধীরে ধীরে বাঁশের সাঁকো পেরিয়ে ভৈরবের কাছে গেল। আরে সত্য, এসেছিস? আয় 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 আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম রে। তা এত দেরি করলি কেন? আপনি জানতেন আমি এখানে আসবো? হ্যাঁ রে, আমি সব জানি। আয় আয়, এখানে আয়। সবই যখন জানেন, তাহলে নিশ্চয়ই এটাও জানেন যে আমি এখানে কেন এসেছি। হ্যাঁ রে বাছা, জানি। আমার পিঠে ছুরি মারবি, তাই তো? হ্যাঁ, তুমি আমার সেই ভৈরব বাবা হতেই পারো না।
যার আদর্শ আমি শিরোধার্য করে রেখেছি, তুমি কি করে হারিয়ে ফেললে তোমার আদর্শ? আমায় আমায় ক্ষমা করবেন। এই বলে সত্য ছুরিটা উঁচিয়ে ধরল। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, সে আর এক পাও নাড়াতে পারল না। ঠিকই ধরেছি, আমি তোদের ভৈরব বাবা না রে, ভৈরব না। আমি হলাম রাজতান্ত্রিক। তোর ভৈরব আমাকে সেদিন প্রচন্ড অপমান করেছে, কিন্তু আমাকে জীবিত ছেড়ে দিয়ে ব্যাটা খুব ভুল করেছে। দেখ দেখ দেখ, আজ সারা গ্রামের লোক জেনে গেছে যে ভৈরবী ওদের গ্রামের সবাইকে মারছে। কাল সকাল হলেই তোর ভৈরব তো এখানে ফিরবে, তখন বেঁচে ফিরতে পারবে তো? গ্রামের লোকের ক্রোধের আগুনে এ ভৈরবের খেল খতম। না, আমি থাকতে তা হতে দেব না। আমি আমি এখনই গিয়ে গ্রামের সকলকে বলে দেবো। তাই নাকি? সে সুযোগ তুমি পাবে ভেবেছো? আমি 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 মারবো কি? আমি মারবো কি? আমি মারবো কি? আমি মারবো। এই এই, তোরা থাম, তোরা থাম, তোরা থাম। একে কেউ মারবে না, ওর মাথায় হাত আমি রাখবো। ও সব দেখবে, ও সব দেখবে ভৈরবকে কি করে গ্রামের লোকেরা মেরে তাড়ায়। সব দেখবে, চোখের জল ফেলবে, কিন্তু কিছুই করতে পারবে না। বোকা সত্য। যা, একে ওই গ্রামের রাস্তায় ফেলে দিয়ায়। বুঝলাম, এর হালকা আভাস আমি পেয়েছিলাম, কিন্তু আমি গুরুর কাজে এতটাই ব্যস্ত ছিলাম মনোনিবেশ করতে পারিনি। কিন্তু বাবা, এখন কি হবে? ও তো প্রেতকে ওর বশে করে রেখেছে, এখন কি করবেন? আছে আছে, উপায় আছে সত্য। আমি ব্রহ্মপেতকে আহ্বান করে ওকে শেষ করব। ওকে একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু সেটাও শোনেনি। কিন্তু বাবা, তার জন্য তো ওর ব্যবহার করা কোনো সামগ্রী বা চুলের কোনো অংশ লাগবে। আছে তো, তোমরা সেদিন দিয়ে ওর অঙ্গবস্ত্র খুলে নিয়েছিলে, সেগুলো কোথায়? আচ্ছা আছে, সেগুলো ওই বট গাছের তলায় আছে, আমি আমি নিয়ে আসছি। আর সত্য, তুমি যাও, বাকিদের নিয়ে হোমের সামগ্রী জোগাড় করো, আর একটু গমের আটা। রাত হতেই সবাই এসে উপস্থিত হয়েছে গ্রামের শ্মশানে। ভৈরবী কাঠ সাজিয়ে হোমের আগুন জ্বালিয়েছে। বাকিরা একটু দূরে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছে। ভৈরব হোমের মধ্যে ঘি ঢালছে আর মন্ত্র উচ্চারণ করছে। তার মন্ত্র উচ্চারণ যেন মেঘের গর্জনকে হার মানাচ্ছে। তার মন্ত্রের ছন্দে আলোড়িত হচ্ছে চারিদিকটা। দূর থেকে চিৎকার করে শেয়ালগুলো তাদের উৎফুল্লতা প্রকাশ করছে। কিছুক্ষণ পর ভৈরব থামল। মাটির সরাই করে
আটা নিয়ে সেটা মাখতে লাগলো। তারপর সেই আটাটা নিয়ে হাতের তালু দিয়ে ভৈরব রুটি বানাতে লাগলো আর বিড় করে মন্ত্র পড়তে লাগলো। বেশ কিছুক্ষণ কেটে গেল। দেখা গেল তার পাশে কালো ছায়া মূর্তির আবির্ভাব হয়েছে। ভৈরব কোনো কথায় কান দিল না। সে রুটি বানিয়েই চলেছে আর মন্ত্র পড়ছে। এইবার দেখা গেল তার চারিপাশে এক এক করে অনেক ছায়ামূর্তির আবির্ভাব হয়েছে। তারা সমস্বরে একটাই কথা বলছে, ভৈরব কিন্তু তখনও থামল না। সে তার কাজ করেই চলেছে। অবশেষে তার সম্মুখে প্রকট হলো একটা প্রকাণ্ড ছায়ামূর্তি। জন্য ডেকেছিস আমার? ভৈরব এবার থামল। সস্নেহে তার দিকে রুটিটা এগিয়ে দিল। তারপর বলল, এক পাপীর বিনাশ করতে হবে। পরিচয়? ভৈরব এবার ধীরাজতান্ত্রিকের অঙ্গবস্ত্রটা ছুঁড়ে দিল সেই ব্রহ্মপ্রেতের দিকে। যথাজ্ঞা, যথাজ্ঞা। এবার সেই ব্রহ্মপ্রেত সেখান থেকে অদৃশ্য হলো আর তার সাথে সাথে বাকি ছায়ামূর্তিগুলোও তাকে অনুসরণ করে অদৃশ্য হলো। সবাই চুপ করে বসে আছে। কিছুক্ষণ পরেই দূর থেকে শোনা গেল একটা তীব্র আর্তনাদ। তার মানে ধীরাজতান্ত্রিক আশেপাশেই ছিল। চলো, তোমাদের সেই কাল ভৈরবের বিনাশ ঘটেছে চিরতরে। জয় ভৈরব বাবা জয়। জয় ভৈরব বাবা জয়, জয় জয় ভৈরব বাবা জয়, জয় ভৈরব বাবা জয়। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। আর গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।